গল্পের রাজপ্রাসাদে আজকের প্রবন্ধ প্রসঙ্গ সত্যজিৎ। রচনা ও পাঠ সুদীপ দে। আবহ সঙ্গীত ও সম্পাদনা অরিন্দম দত্ত। গতকাল ছিল সত্যজিৎ রায়ের ১০৫তম জন্মবার্ষিকী। তাই শ্রোতা বন্ধুদের আদেশ মেনে আজ এই মহান স্রষ্টার জীবনের অজস্র কাহিনীর মাত্র কিছু এই স্বল্প পরিসরে আপনাদের সামনে মেলে ধরার ইচ্ছে নিয়ে এলাম। চেষ্টা করব তার চরিত্রের কর্মপদ্ধতির একটা আভাস দিতে। চেষ্টা করব তার স্রষ্টা জীবনে চিরস্থায়ী প্রভাব রেখে যাওয়া স্মৃতিকথা তুলে ধরতে। আমার লেখার সঙ্গে যারা পরিচিত তারা অনেকেই হয়তো এটা আগে পড়েছেন, তবু কিছু ঘটনা থাকে যা বারবার শুনলেও, বারবার বললেও, বারবার পড়লেও তাতে পুরনো কাহিনী বা জানা ঘটনার ছাপ পড়ে না। ১৯৫৬ সাল মুক্তি পেয়েছে অপরাজিত। সত্যজিতের নিজের মতে যার মান পথের পাঁচালীর থেকেও উঁচুতে, অথচ ছবিটা বক্স অফিসে বিলকুল সাড়া জাগাতে পারল না। বলা যায় মুখ থুবড়ে পড়ল। সত্যজিতের নিজের প্রযোজনা সংস্থা এপিক ফিল্মসের নাবিশ্বাস উঠছে। এবারেও বুঝি বিজয়ের বন্ধক দেওয়া গয়নাগুলো ছাড়ানো গেল না। অবশ্য এত খারাপের মধ্যেও একটাই আশার বাণী, আগামী বছর ভেনিস, কানস আর বার্লিন চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে ছবিটা। প্রথম সুসংবাদ এলো ভেনিস থেকে। অপরাজিত শ্রেষ্ঠ ছবির পুরস্কার গোল্ডেন লায়ন জয় করেছে। একই উৎসবে কোনো ছবি আর তার সিকুয়েল দুটোই পুরস্কার জিতে নিচ্ছে, এমনটা এর আগে কখনো ঘটেনি। সে কৃতিত্ব আজও অম্লান। মুখে হাসি ফুটল মানিকবাবুর। এবার কলকাতায় ছবির কাটতি বাড়বে। সাগর পাড়ে পুজো হলে এপারে তার ধূপের গন্ধ আসে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আর তার নিজের পথের পাঁচালীর ক্ষেত্রে যা ঘটেছে, অপরাজিত তার ব্যতিক্রম হবে কেন? দেখতে দেখতে পুরস্কারের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হল। বার্লিন চলচ্চিত্র উৎসবেও সেরা ছবির পুরস্কার লাভ করল অপরাজিত। শ্রেষ্ঠ পরিচালকের তকমা ঝুটল কানস উৎসবেও। পৃথিবীর সর্বকালের সেরা পরিচালকদের অন্যতম হয়ে উঠলেন সত্যজিৎ। পুরস্কার গ্রহণ করতে বার্লিন গেছেন তিনি। হোটেলে পা রাখার সঙ্গে সঙ্গেই রিসেপশনে অপেক্ষমান এক যুবক মানিকবাবুর হাতে তুলে দিলেন একটা চিঠি। যুবকটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুবিখ্যাত এক প্রযোজকের ব্যক্তিগত সহকারী। চিঠিটা পড়ে হাসলেন সত্যজিৎ। মানিকবাবু যদি সময় দেন, প্রযোজক মশাই বড় বাধিত হবেন। তবে তিনি অবশ্য আসবেন না। মানিকবাবুকে প্রযোজকের অফিসে আগামীকাল সকাল ৯টায় দেখা করতে যেতে হবে। তখনই জানিয়ে দিলেন সত্যজিৎ, আমার পক্ষে ওই সময় যাওয়া সম্ভব হবে না। তবে তিনি যদি চান, কাল ওই একই সময়ে এই হোটেলের প্রাতরাশ টেবিলে দেখা হতেই পারে। প্রযোজক ভদ্রলোকের নাম ডেভিড সেলজনিক। ততদিনে তার মুকুটে একাধিক শিরোপার পালক যুক্ত হয়েছে। দ্য প্রিজনার অফ জেন্ডা, নাথিং সেক্রেড, গান উইথ দ্য উইন্ড, রেবেকার মতন ছবির প্রযোজক তিনি। এর মধ্যে গান উইথ দ্য উইন্ড অস্কার মঞ্চে একাধিক্রমে ৮টি পুরস্কার জিতে নিয়েছে। হিচককের প্রথম হলিউড ছবি রেবেকাও একাডেমি পুরস্কার লাভ করেছে। ভদ্রলোক নিজেকে পরিচয় দেন তারকার জন্মদাতা বলে। সেলজনিকের গুণাবলীর বর্ণনা দিতে শুরু করলে এই কাহিনীর অভিমুখ পরিবর্তিত হতে পারে। তাই বিস্তারিত বিবরণে যাচ্ছি না, শুধু বলি অত্যন্ত আত্মম্ভরী মানুষ ছিলেন এই সেলজনিক। তিনি তিনবার গান উইথ দ্য উইন্ডের পরিচালক বদলেছেন মতের মিল হয়নি বলে। ওই একই ছবিতে ৪বার নির্বাচিত নায়িকাকে বাতিল করেছেন। চিত্রনাট্য অপছন্দ হওয়ার কারণে শেষ মুহূর্তে শুটিং বন্ধ করিয়ে চিত্রনাট্যকারকে টানা ২ দিন ২ রাত কলা আর চকলেট খাইয়ে কাজ করিয়েছেন। সত্যজিতের জবাব পেয়ে খানিকক্ষণ গুম হয়ে রইলেন সেলজনিক। এ দুনিয়ায় তার অযাচিত আমন্ত্রণ প্রত্যাখ্যান করে এমন কোনো পরিচালক থাকতে পারে ভাবতেই কেমন যেন লাগছে। যাই হোক, হোটেলের প্রাতরাশ টেবিলে পরদিন সকাল ৯টায় দেখা হলো দুজনের। চলচ্চিত্র সম্পর্কে নানা কথা দিয়ে শুরু হলো আলাপচারিতা। সত্যজিতের বিশ্ব চলচ্চিত্র আর সঙ্গীতের জগতে অনায়াসে বিচরণ দেখে স্তম্ভিত সেলজনিক। তবে স্বভাবসিদ্ধ আত্মগরিমার কারণে তার মুগ্ধতার কোনো লক্ষণ ফুটে উঠল না অভিব্যক্তির মধ্যে। শেষে চলে এলেন কাজের কথায়। আপনার পরবর্তী ছবির বিষয়বস্তু নিয়ে কিছু ভেবেছেন? ইচ্ছে আছে নাচ গান থাকবে এমন একটা ছবি করব। তা ঠিক, আপনার ছবিতে এখনও ওদিকটা দেখা যায়নি। নতুনত্বের দিক থেকে ব্যাপারটা মন্দ নয়। কথাটা কোনো কথার কথা ছিল না।
অপরাজিতার শুটিংয়ের শেষ দিকে গঙ্গার ঘাটে পা পিছলে চোট পেয়েছিলেন সত্যজিৎ। বাড়িতে শয্যাশায়ী ছিলেন মাস তিনেক। আর এই সময় পড়েছেন অজস্র বই, শুনেছেন প্রচুর মার্গসঙ্গীত, আর এই দুই মিলিয়ে মাথায় দানা বাঁধছে জলসাঘর। গল্পটা একটু শুনতে পারি, বলেন সেলজনিক। এখনো তেমন করে সাজাইনি। আপনার পোর্টাল অফ জেনি ছবিটার গল্পটা আমার কিন্তু বেশ লেগেছে। শুনে সেলজনিক চমকে ওঠেন। ছবির গল্পটা যে অন্য এক কাহিনীকারের থেকে কৌশলে হাতিয়ে নিয়েছেন তা নিয়ে হলিউডে হই হই না হলেও ফিসফাস তো আছেই। এ লোকটা কি সে খবরও রাখে? এবার মোক্ষম অস্ত্রটি প্রয়োগ করলেন সেলজনিক। নিজের প্রোডাকশন হাউসের ব্যানারে ছবি করার অনেক হ্যাপা, তাই না? আমার তো মনে হয় ওতে পরিচালকের শৈল্পিক উৎকর্ষে বেশ খানিকটা খামতি পড়ে। অর্থাৎ এপিক ফিল্মস যে ভয়ানক অর্থ সংকটে ভুগছে সে কথা তার অজানা নয়। এরপর সরাসরি প্রস্তাব দিলেন সেলজনিক। আপনার পরের ওই নাচ গানের ছবিটা আমি প্রযোজনা করতে চাই। প্রস্তাব শুনে হাসতে হাসতে উত্তর দেন সত্যজিৎ, কিন্তু আমি যে আমার ছবিতে প্রযোজকের বা অন্য কারোর হস্তক্ষেপ পছন্দ করি না। চিমটি হজম করে সেলজনিক বলেন, আপনার ক্ষেত্রে সেটা হবে বলে মনে হয় না। একসময় এই শেয়ানে শেয়ানে কোলাকুলিতে ইতি টেনে উঠে পড়লেন সেলজনিক। আজ পুরস্কার প্রদান অনুষ্ঠানে আবার দেখা হবে আমাদের। অবশ্যই হবে। আপনি আবার জুরি কমিটির অন্যতম সদস্য, আপনাকে তো থাকতেই হবে। সেলজনিক বুঝলেন এই দীর্ঘদেহী মানুষটা অনেক খবরই রাখেন। সন্ধে 6টায় পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হবে। প্রথম দিকে প্রযুক্তিকলা সম্পর্কিত পুরস্কার দেয়া হবে। সত্যজিতের পুরস্কার নিতে খানিক দেরি আছে, তবু তিনি শুরু থেকেই থাকতে চান। হোটেল থেকে বেরোতে যাবেন, রিসেপশন থেকে একটা চিঠি ধরিয়ে দেওয়া হলো তার হাতে। আবার চিঠি? এবার কে? তখনই অনামি খাম থেকে চিঠিটা বের করে পড়লেন, আর তারপর মুচকি হেসে কুচি কুচি করে ছিঁড়ে ট্র্যাশ ক্যানে ফেলে দিয়ে বেরিয়ে পড়লেন গন্তব্যের পথে। চিঠিটা পাঠিয়েছিলেন সেলজনিক। মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার সময় কি বলতে হবে সেটা লিখে পাঠিয়ে দিয়েছিলেন। অনুষ্ঠানের নিয়ম অনুসারে পুরস্কার প্রাপক সর্বাধিক 90 সেকেন্ড বক্তব্য রাখতে পারেন। পুরো ভাষণটাই লিখে দিয়েছিলেন সেলজনিক, যার বেশ খানিকটা ছিল সেলজনিক স্তুতি। মঞ্চে উঠে নিজের কথাই বললেন মানিক রায়। তার নিজস্ব ঘরানায় চলচ্চিত্র নির্মাণে পাশ্চাত্যের অবদানের কথা মুক্ত কণ্ঠে স্বীকার করলেন তিনি। বক্তৃতা শেষ করে যখন মঞ্চ থেকে নেমে এলেন, প্রথম সারিতে বসে থাকা একজন মানুষই শুধু সমবেত তুমুল হর্ষধ্বনি আর করতালিতে যোগদান করলেন না। সত্যজিৎ তাঁর দিকে ফিরেও তাকাননি। অহংকারী সেলজনিকের আত্মম্ভরিতাকে হেলায় ভুলুণ্ঠিত করল মানিকবাবুর তীব্র আত্মসম্মান বোধ। আর কদিন পরেই বাঙালির আরেক প্রাণের মানুষের জন্মতিথি। রায় পরিবারের 3 প্রজন্মের সঙ্গে যার সম্পর্ক। উপেন্দ্র কিশোরের সঙ্গে তার বন্ধুত্ব হয় ব্রাহ্ম সমাজে। সুকুমার ছিলেন তার স্নেহের পাত্র, আর সত্যজিৎ তাকে কতবার আঁকড়ে ধরতে চেয়েছেন রবীন্দ্রনাথ, প্রতিবারই পিছলে গেছে সে। সেই সত্যজিৎ যখন হয়ে উঠলেন চলচ্চিত্রকার, জড়িয়ে ধরলেন কবিগুরুকে, কি গল্পে কি গানে। সুকুমার পত্নী সুপ্রভার সঙ্গে কবির পুত্রবধূ প্রতিমা ছিল সখী সম্পর্ক। প্রতিমা প্রায়শই আসতে বলেন শান্তিনিকেতনে, যাওয়া আর হয়ে ওঠে না। শেষে একদিন মোক্ষম চাল দিলেন প্রতিমা, বাবামশায় তোমাদের খবর নিচ্ছিলেন। ওই কথাটাই ছিল যথেষ্ট। স্মৃতির পাতায় ভেসে উঠল সেই দিনটার কথা। রোগশয্যায় সুকুমার, কবি এসেছেন তাকে দেখতে। দুরারোগ্য কালাজ্বরে আক্রান্ত মৃত্যু পথযাত্রী সুকুমারের হাত দুটো ধরলেন কবি। আবেগের বহিঃপ্রবাস ছিল না তার কোনোদিনই। বহু নিকটজনের মৃত্যু দেখেছেন চোখের সামনে, তবু আজ যেন তাঁকে কেমন বিহ্বল লাগল। সুকুমারের চোখ দুটো দেখে কবির মন বলল, মানুষ যখন কঠিন রোগে আক্রান্ত হয় তখন মৃত্যুর সঙ্গে তার প্রাণশক্তির সংগ্রাম হয়ে ওঠে মুখ্য। এই যুবক কোনো সাধারণ প্রাণী নয়, মৃত্যুকে অমৃতলোকে উত্তীর্ণ করার পাথেও নিয়ে এসেছেন। সুকুমার বললেন, দুটো গান শুনিয়ে যান। বেশ তো, বলো কোন গান শুনতে চাও? আছে দুঃখ, আছে মৃত্যু, এইটুকু বলতেই হাঁপ ধরে যায় সুকুমারের। আর কোন গান? একটু থিতু হয়ে সুকুমার বলেন, দুঃখ এ নয়, সুখ নয় গো, গভীর শান্তি এ যে। গাইছেন কবি,
আছে দুঃখ। সুপ্রভা দেবীর মনে হচ্ছে স্বয়ং ঈশ্বর গান শোনাচ্ছেন যেন। দুটো গানই দুবার করে গাইতে হলো। ঘুমে চোখ জড়িয়ে এলো সুকুমারের। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে গেলেন কবি, ওকে শান্তিতে ঘুমোতে দাও। শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে। চোখের কোল ভারী হয়ে আসছে সুপ্রভার। মনে পড়ছে মানিক যখন জন্মালো কবি দেখতে এসেছিলেন। সুকুমার বললেন, গুরুদেব ওর একটা নাম দিন, নামটা যেন সহজ হয়। কবি হেসে বলেছিলেন, নাম তো দিয়েই দিলে। সুকুমার অবাক, সে আবার কখন হলো? কবি বুঝিয়ে দিলেন, তোমার ভাই সুবিমলের ছেলের নাম তো সরল, তাই তোমার ছেলের নাম সহজ। অবশ্য পছন্দ না হলে শরিত রাখতে পারো। এ নামও পছন্দ হয়নি মানিকের বাবার। কবির দেওয়া নাম আর নিজের নামের 4 অক্ষর দুয়ে মিলিয়ে নাম রাখলেন সত্যজিৎ। সুখের দিনগুলো কেটে গেল ঝড়ের মতো। একটা ঝড় এসে এলোমেলো করে দিয়ে গেল কত কিছু। আঁচলে চোখ মুছে কাগজ কলম নিয়ে চিঠি লিখতে বসলেন সুপ্রভা। খুব তাড়াতাড়ি যাবেন শান্তিনিকেতনে। সঙ্গে যাবে 8 বছরের মুখচোরা লাজুক সত্যজিৎ। তখন থেকেই সঙ্গে অটোগ্রাফের খাতা নিয়ে এসে ঘোরে। কবি তখন থাকতেন উত্তরায়ণে। জানলার দিকে পিঠ করে টেবিলে প্রায় উপুড় হয়ে কি যেন লিখে চলেছেন। সুপ্রভা প্রণাম করতে চমক ভাঙল। মা ছেলেকে দেখে কবি খুব খুশি। কথার ফাঁকে দেখলেন ছোট্ট মানিকের চোখ আটকে আছে তার টেবিলে, অপলক তাকিয়ে আছে। চকচক করছে বুদ্ধিদীপ্ত চোখ দুটো। অত বই কাগজপত্রের স্তূপের মধ্যে কি পেল ছেলেটা? জিজ্ঞেস করতে লাজুক ছেলে হাতের ইশারায় টেবিলে জমে থাকা চিঠিগুলোর দিকে দেখালো। কবি বললেন, ও তুমি স্ট্যাম্প জমাও বুঝি? ঘাড় নাড়ল ছেলে। বনমালীকে বলে জল দিয়ে ছাড়িয়ে রেখে দেবো তোমার জন্য। তোমরা এখন কদিন আছো তো? শেষ প্রশ্নটা অবশ্য সুপ্রভাকে। এবার অটোগ্রাফের খাতাটা কবির দিকে বাড়িয়ে দিয়ে কি যেন বলল মানিক। কবি আজকাল কানে একটু কম শুনছেন। মাথা ঝুঁকিয়ে মুখের কাছে কান এনে শুনলেন ছেলে বলছে, কবিতা চাই। আসলে সত্যজিৎ কলকাতায় পিসিদের কাছে শুনে এসেছে কবি সইয়ের সঙ্গে কবিতাও লিখে দেন। হাসির রেখা ফুটে উঠল কবিগুরুর মুখে। বললেন, খাতাটা আজ রেখে যাও, কাল সকালে নিয়ে যেও। সুপ্রভা ছেলেকে নিয়ে চলে গেলে কবির মনে পড়ল সত্যজিতের বাবার কথা। কি প্রতিভাই না ছিল ছেলেটার। ননসেন্স রাইমের মধ্যে দিয়ে এমন সব কথা বলে যেত অনায়াসে, যা বুঝতে বার কয়েক পড়তে হতো। লিখত ছোটদের জন্য, বড়রাও সমান রস পেত। মনে পড়ে গেল লন্ডনে হঠাৎ দেখা হয়ে যাওয়ার কথা। সেটা 1913 সাল। পিয়ারসনের হ্যামস্ট্রিট হিতের বাড়িতে গীতাঞ্জলি পাঠের আসর বসেছে। কবি শুনলেন অনুষ্ঠানের শুরুতে এক বাঙালি ছেলে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান বিষয়ে প্রবন্ধ পাঠ করবে। ঘরে ঢুকে চমক লাগলো কবির। চেনা চেনা লাগছে যেন। যুবকের মুখে চাপা হাসিটা দেখে আর চিনতে ভুল হলো না। কবি বললেন, কি গো তাতাবাবু, তোমার চেহারাটা তো বেশ খোলতাই হয়েছে। ভোজনবিলাসী সুকুমার ইংল্যান্ডে পড়াশুনো করতে গিয়ে ততদিনে ভালোই মুটিয়েছেন। মনে হয় যেন এই সেদিনের কথা। তার ছেলে আবদার করেছে, সে আবদার তো রাখতেই হবে। তখনই অটোগ্রাফের খাতাটা টেনে নিলেন গুরুদেব। পরদিন সকাল হতেই সত্যজিৎ হাজির কবির ঘরে। এদিকে কবি সেই খাতা খুঁজে পাচ্ছেন না। শেষে অনেক খোঁজাখুঁজির পর মনে পড়ল ওটা একটা খামে ভরে আলাদা করে সরিয়ে রেখেছেন দেরাজের ড্রয়ারে। খামের মধ্যে অটোগ্রাফের খাতাও আছে, বেশ খানকতক বিদেশি স্ট্যাম্পও আছে। খাতাটা সত্যজিতের হাতে দিয়ে বললেন, তোমার জন্য কবিতা লিখে দিয়েছি, এর মানে তুমি আজ বুঝবে না, বড় হলে বুঝবে। খাতা খুলে সত্যজিৎ দেখলেন সেখানে লেখা রয়েছে, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া,
একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। ৭ পৌষ ১৩৩৬, শান্তিনিকেতন, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতার মর্ম সত্যজিৎ মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন বলেই বোধহয় পুরস্কার নিতে বিদেশে গেলেও চলচ্চিত্র তৈরির কাজে কখনো যাননি। চিরকাল দেশের প্রাকৃতিক সৌন্দর্য মেলে ধরেছেন সেলুলয়েডের পর্দায়, আর মেলে ধরেছেন রবি ঠাকুরকে। কত মানুষের গল্প নিয়েই তো ছবি করেছেন, চিত্রনাট্য লিখেছেন নিজেই, আর প্রতিবারই চলচ্চিত্রের দাবি মেনে চিত্রনাট্যে এমন কিছু রদবদল ঘটিয়েছেন যে মূল গল্প অনেকাংশে গেছে বদলে। ব্যতিক্রম একজনই, তিনি রবীন্দ্রনাথ। চারুলতা, পোস্টমাস্টার, সমাপ্তি, মণিহারা, ঘরে বাইরে কোনো ক্ষেত্রেই চিত্রনাট্য লেখার সময় রবীন্দ্রনাথকে অতিক্রম করে যাওয়ার কথা মনে স্থান দেননি। ছবিতে নিজের লেখা গানের বাইরে আর কারো গান যদি ব্যবহার করেছেন, তিনি রবীন্দ্রনাথ। এসব অবশ্য অনেক পরের কথা। ততদিনে বিশ্বকবি জাগতিক মায়াবন্ধন কাটিয়ে চলে গেছেন না ফেরার দেশে। শেষবার দুজনের দেখা হয়েছিল ৪১ সালে, গোড়ার দিকে। কিছুদিন পরেই গরমের ছুটি পড়বে, তারপরেই কবির জন্মদিন। ৮০ বছরে পা রাখবেন তিনি। উপস্থিত এক বৃদ্ধ সে কথা মনে করিয়ে দিতে কবি বলেছিলেন, হ্যাঁ, এবার তো ৮০, তার মানে ৮০। কে জানতো কিছুদিন পরেই এ কথাটা এমনভাবে ফলে যাবে। ওই বছরই জানুয়ারি মাসে সত্যজিৎ কলা ভবনে চারুকলা নিয়ে পড়াশুনো করতে গিয়েছিলেন না বলে সুপ্রভা দেবীর ঠেলে পাঠিয়েছিলেন বলাটাই সঙ্গত। কলকাতা ছাড়ার একটু ইচ্ছে ছিল না তার, কিন্তু যেদিন সুপ্রভা দেবী বললেন, গুরুদেবের খুব ইচ্ছে তুই ওখানে আর্টস নিয়ে পড়াশুনো কর, কত বড় বাপের মানুষ নিজে থেকে বলছেন, জানিস না তোর বাবাকে কি স্নেহই না করতেন। এরপর আর নিজের জেদ ধরে রাখতে পারেননি মানিকবাবু। প্রথম যেদিন শান্তিনিকেতনে পা রাখলেন, গুরুদেবের সঙ্গে দেখা করতে গেলেন তিনি। কবি তখন থাকেন উদীচিতে। সত্যজিৎ দেখলেন কবি বারান্দায় আরাম কেদারায় বসে একজন মৃৎশিল্পীকে সিটিং দিচ্ছেন। চাদরে ঢাকা পা দুটো সামনে একটা টুলের ওপর রাখা, অনড় বসে আছেন তিনি। যতক্ষণ শিল্পীর হাত চলল, কবি কোনো কথা বললেন না। সত্যজিৎ চুপ। কাজের শেষে হেসে বললেন, এলে তাহলে। যদিও যতদিন ওখানে থেকে পড়াশুনো করেছেন, কবির সঙ্গে মানিকবাবুর দেখা সাক্ষাৎ প্রায় হয়নি বললেই চলে। কারণটা নিজেই বলেছেন এক সাক্ষাৎকারে, সামনে গিয়ে কি বলবো সেটাই ভেবে উঠতে পারতাম না। তাছাড়া মনে হতো অমন একজন ব্যস্ত মানুষকে যখন তখন বিরক্ত করা কি ঠিক। সেবার গরমের ছুটি পড়লে কলাভবনের ৪ বন্ধু, সত্যজিৎ ছাড়া দিনকর কৌশিক, পৃথ্বীশ গোস্বামী আর মুথুস্বামী, অজন্তা, ইলোরা আর খাজুরাও যাবেন বলে স্থির করলেন। মাস্টারমশাই নন্দলাল বসু খুশি মনে যোগ দিলেন সেই দলে। একটার পর একটা গুহা দেখে বেড়াচ্ছেন ৫ জনে। দ্রুত হাতে স্কেচ করে চলেছেন সবাই, কেবল সত্যজিৎ বাদে। তিনি শুধু দেখছেন। দিনকর বললেন, কিরে স্কেচ নিবি না? মাথা নাড়লেন সত্যজিৎ, না, এ কেবল দেখার। ছেনি হাতুড়ি দিয়ে যে কাজ ওনারা করে গেছেন, তার ১% কাগজে পেন, পেন্সিল বা রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা অসম্ভব। আমার আর্ট নিয়ে পড়ার ইচ্ছেটাই চলে গেল। অনেককাল পরে আগন্তুক ছবিতে মনমোহন মিত্র চরিত্রে উৎপল দত্তের সংলাপে ফুটে উঠেছিল আর্ট নিয়ে তাঁর এই বিশ্লেষণ। ধন্যী আলতামিরা গুহার শিল্পী মশাই, যতই ছবি আঁকি না কেন তোমার মতো বাইসন আমি আঁকতে পারবো না। সিনেমার মনমোহনের আর্ট নিয়ে পড়াশুনো ছাড়ার কারণ বলতে গিয়ে সত্যজিৎ নিজের কথাই বলে দিলেন। আর ছবির বাইরে বলে দিলেন আরেকটা কথা। শেষ দিন শুটিংয়ের শেষে চেয়ারে ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে বললেন, আমার যা বলার ছিল সব বলা হয়ে গেল। কিছুদিন ধরে শরীর ঠিক সায় দিচ্ছিল না। এবার শয্যাশায়ী হলেন, আর ফিরে এলেন না। ঠিক যেন বাবা সুকুমার রায়ের মতো। শেষ কবিতায় যিনি লিখে দিয়েছিলেন তার শেষ কথা কটি, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। সৃষ্টিশীলতায় যে মিল দেখা যায় পিতাপুত্রের মধ্যে, যাওয়ার বেলায় শেষ কথাটির ক্ষেত্রেও সেই একই সাদৃশ্য। বাবার লেখায় আর ছেলের চলচ্চিত্রে, কিছুটা সাহিত্যেও এমন একটা সৃষ্টি পাওয়া যাবে না যার মধ্যে অর্থ আর রসবোধের যে কোনো একটা উপস্থিত অথচ অন্যটা নেই। যা অসম্ভব কিংবা অপ্রকাশিত, অভাবনীয় বা অনির্বচনীয়, তাকে যদি কথা দিয়ে
বা আঁচড় দিয়ে প্রকাশ করতে হয়, অরূপকে আর অপরূপকে এক দাঁড়িপাল্লার দুধারে বসাতে হয়, তাহলে সেটা যে কী রূপ ধারণ করতে পারে তার নমুনা খুঁজতে হলে সুকুমার আর সত্যজিতের দুজনের কাজই পড়তে হবে বা দেখতে হবে, যেখানে প্রতিটা শব্দ, প্রতিটা আঁচড়, প্রতিটা দৃশ্য রসে টইটম্বুর। এইরকম আরও গল্প শোনার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পের রাজপ্রাসাদে প্রতি শনিবার রাত ঠিক ৮টায়। আপনাদের কেমন লাগছে আর কোন ধরনের গল্প আপনারা শুনতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।